নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল হবে জানিয়ে সিএসসি বলেন, ভোটের আগে আচরণ বিধি প্রণয়নের চেষ্টা চলছে। ঐশী গোস্বামী, প্রমা রিপোর্ট। সকালে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। এ সময় তিনি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ভোটের মাঠের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনে লাগবে সরকারের সহযোগিতা। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের সঙ্গে দেখা করতে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে তারা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। এত বড় একটা নির্বাচন হবে, আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। যদি টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। এটা একটা সম্ভাব্য একটা পরিকল্পনা, আমাদের কর্মপরিকল্পনা। এ সময় ভোটের কর্মপরিকল্পনা এগিয়ে চলছে বলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যথাসময়ে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। সময় মতো যোগাযোগ হবে, সব আপনারা জানবেন এবং সময় হলে সবকিছু জানতে পারবেন। দেশ পুনর্গঠনে সবাইকে একজোট হয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত সরকার টাকা পাচার ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, দেশকে নতুন করে তৈরি করতে যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, ইউনূস তারেক বৈঠকের পর নির্বাচন নিয়ে জনমনে স্বস্তি ফিরেছে, কিন্তু জনসমর্থনহীনরা এই বৈঠক নিয়ে অস্বস্তিতে আছে। কামরুজ্জামান, রাজীবের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সুযোগ তৈরি হয়েছে দেশ গঠনের। কিন্তু কিছু ঘটনার কারণে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর আবার আশার আলো জেগেছে। তারুণ্যের দল এনসিপিকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকে তারা সহায়তা করবে। আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা, এই নবীনেরা যারা এই তার বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তারা তারুণ্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সে লক্ষ্য অর্জনে সাহায্য করবে। অন্তর্বর্তীকালীন সরকার ভালো কাজ করছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ধোঁয়াশা অনেকাংশে কেটে গেছে। অভিযোগ করেন, যাদের জনসমর্থন নেই তারাই লন্ডন বৈঠক নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না, আপনারা বিব্রত, জাতি বিব্রত। আরে ভাই, জাতির হোলসেলারে কি আপনারা নিয়েছেন? আপনাদের দল বিব্রত হয়েছে, সেটা বলতে পারেন। সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখেন, এই দেশের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। বিএনপি সংস্কারের পক্ষে দাবি করে তিনি বলেন, সে লক্ষ্যেই জন আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমান 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছেন।
অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 22 জন রোববার দুপুর 12টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত ও এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনায় আওতামুক্ত থাকবেন। প্রতিষ্ঠানের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান অচলাবস্থা নিরসনে ঢাকা মেডিকেল কলেজ কাউন্সিলের জরুরি সভার এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের নতুন আবাসিক ও একাডেমির ভবনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ক্ষমতার ভারসাম্যের জন্য জাতীয় সংসদের উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে, কিন্তু সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষ হলে তা কোনো কাজে আসবে না বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এনসিপি বলছে, পিআর পদ্ধতির পাশাপাশি নির্বাচনের আগে দলগুলোকে উচ্চকক্ষে যাদের সদস্য করা হবে সেই তালিকা প্রকাশ করতে হবে। অন্যদিকে ভোটের অনুপাতে আসন বণ্টনের দাবি জানিয়ে ডান ও বাম দলগুলো বলছে, এতে করে উচ্চকক্ষে ছোট দলগুলোর উপস্থিতি বাড়বে। খায়রুল ইসলামের রিপোর্ট। জাতীয় সংসদের উচ্চকক্ষকে ভোটের অনুপাতে আসন বণ্টন কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়েই এই আলোচনা। মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশন আয়োজিত এই আলোচনায় অংশ নেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সহ জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করার পক্ষে মত দেন বেশ কয়েকটি দলের নেতারা। আমরা যদি সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশে ক্ষমতার কাঠামোর একটা ভারসাম্য এবং জবাবদিহি আনার প্রয়োজনীয় অপরিহার্য যেই সমস্ত সংস্কার, সেগুলো যদি পিপলের কাছে নিয়ে যেতে পারি, ইলেকশনের চেহারাও বদলে যেতে পারে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের পক্ষে ভোট দিবেন, মানে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। এটাকে ওনারা ডিসেন্ডিং ভয়েস হিসেবে রাখছেন। 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ থাকতে পারবে না, যেটা আমাদের দলে আমরা বলছি 2 বার বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না। এখন এনসিপি নতুন দল গঠন করছে, তারাও বলছে। সুতরাং তরুণরা কিন্তু এরকম অ্যাডভান্স চিন্তা করছে, যে চিন্তা মানুষকে আকর্ষণ করছে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসার পরামর্শ দেন। মিশ্র পদ্ধতি, যেমন যেখানে উচ্চকক্ষটা আমাদের ওই যে দলের ভোটের হারের ভিত্তিতে হওয়াটা বাঞ্ছনীয় হবে, এবং এটা রিয়েলি চেকস অ্যান্ড ব্যালেন্সের একটা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। নাগরিক কোয়ালিশনের প্রস্তাব উচ্চকক্ষে কোনো আইন প্রণয়ন করতে পারবে না, তবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2 কক্ষের অনুমোদন লাগবে। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে হিমশিম খেতে হচ্ছে ঐকমত্য কমিশনকে। সংবিধানে গুরুত্বপূর্ণ সংশোধনে বিপরীত মেরুতে অবস্থান বিএনপির সাথে জামায়াত এনসিপির। মৌলিক সংস্কার রাজনৈতিক অনৈক্যকে দুর্ভাগ্যজনক বলছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তবে তার আশা, বেশিরভাগ ইস্যুতে সবার একমত হওয়ার মাধ্যমেই প্রণয়ন হবে জাতীয় সনদ। বিস্তারিত জানাচ্ছেন ইকরাল হক সায়েম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পূর্তি হতে বাকি প্রায় 1.5 মাস, আর এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা জাতীয় সনদ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার। যদিও মৌলিক সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে অনৈক্যই বেশি দেখা যাচ্ছে রাজনৈতিক দলের। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় প্রায় সব রাজনৈতিক দল একমত হলেও উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। সংস্কার কমিশনের প্রস্তাব মেনে ভোটের সংখ্যানুপাতিক নির্বাচন চায় জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 23টি দল। অন্যদিকে বিএনপি সহ 6টি দল চায় নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসন নির্ধারণ। জাতীয় সনদটা হলো ঐক্যমত্যের ভিত্তিতে, তো ঐক্যমত্য সৃষ্টি করা এটা সমস্যা সংকুল এবং সময় সাপেক্ষ। মৌলিক সংস্কার যেখানে সংবিধান সংশোধন লাগবে, সেখানেই সমস্যা। এটা দুর্ভাগ্যজনক। একটা বড় কারণ আমাদের রাজনীতিতে যে ভারসাম্য ছিল, সেই ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। একটা বড় দল তারা ক্ষমতায় যাবে, এটা প্রায় সবাই মনে করে। তো এই যে ভারসাম্যহীনতা কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে একক কর্তৃত্ব ক্ষমতা কমাতে একই ব্যক্তিকে দলীয় প্রধান, সরকার প্রধান ও সংসদ নেতা না করার প্রস্তাবে সায় নেই বিএনপির। যদিও এই প্রস্তাবে রাজি জামাত, এনসিপি। প্রধানমন্ত্রী পদ 2 বারে সীমাবদ্ধ করার সুপারিশেও একমত হয়নি বিএনপি সহ 7টি দল।
একই সাথে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়েও বিএনপির সাথে মতভেদ জামাত এনসিপির। রাষ্ট্রপতি বিভিন্নভাবে নির্বাচনের প্রস্তাব এসছে, যে সংসদের যে দুই কক্ষের ভোটের মাধ্যমে এবং গোপন ভোটের মাধ্যমে এই প্রস্তাব এসছে। তারপরে আরেকটা প্রস্তাব হলো একটা ইলেকট্রাল কলেজ, যেমন সব স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে নিয়ে একটা ইলেকট্রাল কলেজ। এ ব্যাপারে অনেক দলেরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, আবার কিছু কিছু দলের ব্যাপারে তারা আগ্রহী না। এখন তো আমাদের বর্তমান পদ্ধতিতে প্রধানমন্ত্রী তিনি আবার সংসদ নেতা হন, একই সাথে তিনি দলের প্রধান হন। তো এটা কিন্তু একটা খুব ভয়ানক যে ক্ষমতার কেন্দ্রীভূতকরণ। এটার পরিণতিতে আমরা দেখেছি যে শেখ হাসিনা সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছে এবং দলের আর সরকারের সাথে বিভাজন দূরীভূত হয়ে গিয়েছে। সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন বাড়িয়ে 100 করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত হলেও চূড়ান্ত হয়নি নির্বাচন প্রক্রিয়া। সব মিলিয়ে মৌলিক সংস্কারে ঐক্য না এলে জুলাই সনদে সম্মত না হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, আশা করা যায় কিছু বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো। তো আমরা আশাবাদী এবং যে আগামী মাসের মধ্যে, জুলাই মাসের মধ্যে আমরা একটা জাতীয় সনদ প্রণয়নের করতে পারবো এবং রাজনৈতিক দলগুলো এটা স্বাক্ষর করবে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার মুলতবি আলোচনার ৫ম দিনের সংলাপ হবে রোববার। আগামী জুলাই আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট বিতর্ক প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অর্থনীতি একটা খাদের মতো ছিল, সেখান থেকে একটা ট্রাকের মধ্যে আনার বাজেট দেওয়া হয়েছে বলে জানান তিনি। অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা হবে, এখন থেকে আলোচনার মাধ্যমে নয়। জ্বালানি খাতে উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে। দুর্নীতি ও অপচয়কে দেশে অর্থনীতির সবচেয়ে দুটি খারাপ দিক উল্লেখ করে এসব কমিয়ে আনতে জাতীয় ঐকমত্য দরকার বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। সবচেয়ে বড় ট্যাক্স হচ্ছে ইনফ্লেশন। তা আমরা মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে এবং আমরা আশা করি যে জুলাই আগস্ট মাস নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ। আমরা দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য, সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ দেয়, রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক, কেউ বাদ দেয়। আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা। আমরা যেই ব্যবসা করতে পারবেন, প্রতিযোগিতা হবে যেখানে, আমরা সবকিছু উন্মুক্ত করে দিয়েছি।